আসসালামু আলাইকুম দর্শক, আমরা প্রতিদিনের মতোই আজকেও চলে এসেছি নতুন একটা গল্প কাহিনী নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা জানবো ৯ নং বুড়িচর ইউনিয়নের ৬ নং বটদেল গ্রামের মোহাম্মদ মিহান সাহেবের গল্প, যিনি আসলে বর্তমানে কিছুদিন আগে সাগরিয়া হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছেন এবং এই পর্যন্ত তার অনেকগুলো অর্জন। আসলে আজকের এই অর্জনটা কিভাবে হয়েছে বা কিভাবে করতে পেরেছেন, এই সমস্ত বিষয় আজকে যুব সমাজকে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে অনুপ্রাণিত করবে। সেক্ষেত্রে যুব সমাজ আজকের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2022-এ তিনি প্রথম হয়েছেন। তারপর বিটিভির কিশোর মেলায় অংশগ্রহণ করতে পেরেছেন আমাদের এই মিহান সাহেব। রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্য প্রতিযোগিতা 2024, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে কবিতা আবৃত্তি বিতর্কে আমরা সেরা, জেলা পর্যায়ে চতুর্থ, জেলা পর্যায়ে 4বারের চ্যাম্পিয়ন আমাদের মিহান সাহেব, এবং .bd এর বাংলাদেশ জাতীয় কবিতা প্রতিযোগিতায় তিনি চতুর্থ হয়েছেন। এবং একেবারে শেষ যেটা, সেটা হচ্ছে চ্যানেল আইয়ের বাংলাভিদ 24 2000 বাংলাভিদের সেরা 24-এ তিনি স্থান পেয়েছেন। তো সব মিলিয়ে আসলে আমি এতক্ষণ যেগুলো বলছি আমার মনে হয় যে আপনারা শুনে অবাক হয়ে গেছেন। বাকিটা ওনার থেকে শুনবো আসলে কিভাবে সম্ভব হয়েছে এই সকল বিষয়। তো মিহান সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। মিহান সাহেব, আমরা আসলে শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনার এই শৈশব থেকে আপনার এই কৈশোরে পদার্পণ, আপনার সফলতার কথা আমরা জানবো। তবে শৈশব থেকে কৈশোরে পদার্পণ 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদেরকে যদি বলেন একটু। ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। আসলে আমার মানে শিশুকাল থেকে আমার দিনগুলো আসলে আমি যেভাবে পার করেছি আমি ঠিক সংক্ষিপ্ত আকারে বলতে চাই। শৈশবকালে বলতে আমার খেলাধুলা তেমন ছিল না। ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা বাড়ির বাইরে আড্ডা দেওয়া, মানে এই সকল অভ্যাস আমার খুবই ছিলই না। বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিলাম, স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এটার মাধ্যমে আমার পড়াশোনা ছিল এবং এক্সট্রা কোঅর্ডিনারি আমরা যেটাকে বলি। তো আমি তখন থেকে চেষ্টা করতাম, বিভিন্ন কবিতা পড়তে ভালোবাসতাম। কবিতা পড়ার মাধ্যমে নিজেকে আরেকটু কীভাবে উন্মোচন করা যায় সেই চেষ্টা শৈশবকাল থেকেই করতাম। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি সেই সময় থেকে চেষ্টা করে এসে জীবনে প্রথম সফলতা কোথায় এসে, সফলতা বলতে এই বয়সটাতে প্রথম সফলতা, যেটা আপনার কাছে সফলতা মনে হয়, প্রথম সফলতা সেটা কোনটা? থ্যাংক ইউ। আমার লাইফের অর্থাৎ আমার কাছে ছোটোখাটো মনে হয়, এরপরও আলহামদুলিল্লাহ সফলতা। সেটা হচ্ছে আমি যখন বুড়িচর আহমেদ আলী মাদ্রাসার 8ম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমি হাতিয়া উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং ওখান থেকে চট্টগ্রাম বিভাগে আপনাদের দোয়ায় ওখানেও প্রথম স্থান অর্জন করেছে। আচ্ছা, ওখানে স্পেশাল কোনো পুরস্কার দিয়েছে কি? হ্যাঁ, ওখানে স্পেশাল পুরস্কার, ওখানে প্রথম স্থান অর্জন পুরস্কার ছিল 15,000 টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট। আমি এই প্রথমটাতে শুধু জিজ্ঞাসা করতেছি, এই যে আপনার এই বয়সে, ফার্স্ট অফ অল এই বয়সে, দ্বিতীয়ত বুড়িচর, আপনি চর থেকে জেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে চট্টগ্রাম বিভাগীয়, সেখানে গিয়ে প্রথম হওয়ার অনুভূতিটা এবং ওই যে উপহারটা পেয়েছেন, সেই অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন। আসলে যদি আমি অনুভূতি প্রকাশ করতে চাই আমি খুবই ইমোশনাল হয়ে যাব, কারণ হচ্ছে এর পিছনে কিন্তু আমার অনেকগুলা ইতিহাস জুড়ে আছে। এই চট্টগ্রাম বিভাগে যখন চ্যাম্পিয়ন হই, বিশেষ করে হাতিয়ার, আমার পরিবারের কথা বলি, সাংস্কৃতিক অঙ্গনে আমি যখনই অংশগ্রহণ করতাম, অতীতের কথা বলছি, আমি তেমন সাপোর্ট পেতাম না, অর্থাৎ হাতিয়া থেকে পেতাম না। বিশেষ করে স্পেশালি আমার ফ্যামিলির কথা বলতে, আমার ফ্যামিলি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা বলতো। তো সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন হাতিয়াতে চ্যাম্পিয়ন হয়ে আমার খুবই উদ্বিগ্ন জায়গায় যে আমি নোয়াখালীতে অংশগ্রহণ করি, আমার কনফিডেন্স ছিল যে আমি কিছু একটা হব। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে নোয়াখালীতে চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকে আমার চট্টগ্রাম ঠিকই বাধা হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই যাব না। এবং আমার যে সেই পথের যে বাড়াটুকু আমার সম্পূর্ণরূপে ছিল না। এবং আমার যে প্রতিষ্ঠান ছিল বুড়িচর আহমেদ আলী মাদ্রাসা, ওটাও কিন্তু ওনারাও কিন্তু সাপোর্ট করে নাই। তো ভাগ্যক্রমে আমি তখন থেকে একটু কবিতা লেখার ট্রাই করতাম।
তো আমাদের দীপনের সংস্থা নিয়ে একটা কবিতা লিখেছি, তো ওনারা মানে আমার কবিতা দেখেই উপকৃত হয়ে আমাকে হচ্ছে 1,000 টাকা গিফট করছিল। আচ্ছা। আর হচ্ছে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, তো উনি বিষয়টা শুনে খুশি হয়ে আমাকে 1,000 টাকা দিয়েছে। তো 2,000 টাকা হওয়াতে আমি একটু সাহস করলাম যে কোনোভাবে আমি চট্টগ্রামে অ্যাটেন্ড করি। এবং তখন আমার কনফিডেন্স ঠিক মানে এত বেশি ছিল যে আমি মানে ঠিক এইরকম ছিল যে আমি সেখানে অ্যাটেন্ড করার পর আমি প্রথম স্থান হব, যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো দিয়ে আমি হচ্ছে পুরো শহরে ঘুরে বেড়াবো। তো বলতে গেলে আসলে আল্লাহর সেই জায়গাতেও কিন্তু আল্লাহর রহমত ছিল। ওই জায়গাতেও ঠিক আমি প্রথম স্থান অর্জন করি। যে টাকাগুলো পাই ঠিক ওই যে টাকাগুলো দিয়ে আমি মানে চট্টগ্রাম ঘোরাঘুরি করি এবং আমার অনেকগুলো ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, অনেকের সাথে পরিচয় হয়। সেখান থেকে আবার বিটিভির পথে পদার্পণ। ওয়াও, তাহলে তো বিশাল একটা অর্জন বলা যায়, এবং অনুভূতিটা তো বুঝতেই পারছেন। আমি যদি ফার্স্ট হই তাহলে ওই টাকাগুলো দিয়ে আমি চট্টগ্রাম শহর ঘুরে বেড়াবো। এবং তখনকার বয়স কত ছিল আপনার? আমার বয়স তখন ছিল 14 বছর। 14 বছর বয়সী কিশোর। 14 বছর বয়সী কিশোরের স্বপ্ন, এবং সেটা বাস্তবায়িত, তাও আবার কোত্থেকে? সে হাতিয়া থেকে। হাতিয়ার অনেক যুবক আছেন, আপনারা আজকের ভিডিওটা দেখছেন। হাতিয়ার যুবকদের জন্য, হাতিয়ার কিশোরদের জন্য এটা বিশাল একটা অনুপ্রেরণা হতে পারে। আজকে এই মিহান সাহেব সাথে থাকেন। আচ্ছা, তো আপনি যে বিটিভির কথাটা বলছিলেন, আচ্ছা ওটা কিভাবে হয়েছিল বিটিভিতে? এটা আসলে কিশোর মেলা, যে কিশোর মেলাটা সেটা হচ্ছে যখন আমি চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়। তো তখন আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল। ওনার হচ্ছে বাংলাদেশ আয়কর ট্যাক্সে উনি ছিলেন, ডক্টর নুরুল ইসলাম। তো ওনার মেয়ে হচ্ছে আমার পাশাপাশি হচ্ছে সেকেন্ড ছিল, আমি ছিলাম ফার্স্ট আবৃত্তি প্রতিযোগিতায়। তো হচ্ছে ওনাদের সাথে পরিচয় হওয়ার কারণে একেবারে ক্লোজলি হয়ে গেছে। ওনারা হচ্ছে আমাকে এই ব্যাপারে হেল্প করেছে এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, যার কারণে আমি বিটিভির কিশোর মেলাতে পদার্পণ করতে পেরেছি। আচ্ছা, বিটিভি কিশোর মেলা, বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশন, বলা যায় যে বাংলাদেশের একটাই মাত্র সরকারি টেলিভিশন, যেখানে আসলে অনেকের জন্য স্বপ্নের ব্যাপার, যেখানে অংশগ্রহণ করাটা সেটা আপনার দ্বারা সম্ভব হয়েছে। সেখানে যাওয়ার পর আসলে অনুভূতিটা কেমন হচ্ছে অংশগ্রহণ করার সময়? সেখানে আসলে বলতে গেলে আমি তখন কথা বলতে পারতাম না, মানে কেমন জানি অপরিচিত মানুষ, আর এর ভিতরে কিন্তু আমার ফ্যামিলির কেউ ছিল না। মানে খুবই দুঃখ পেয়েছি। তার সাথে সাথে মানে সবাই নতুন নতুন অচেনা মুখগুলোর সাথে কেমন জানি মানে কিভাবে সময় পার করছে, মানে খুবই মানে মানে ওই সময় এতটা দুঃখ পাইছি যে মানে বলে শেষ করতে পারবো না। আত্মীয় স্বজন কেউ কি যায় না আপনার সাথে নাকি? তখন আত্মীয় স্বজন বলতে কেউ ওখানে ছিল না, বা আমি কারো থেকে হেল্প চাই নাই, মানে নিজ উদ্যোগে গিয়েছিলাম সেখানে। কি 14 বছর বয়সে নিজ উদ্যোগে? হ্যাঁ, হাউ ইট ইজ পসিবল? আসলে আমার চেষ্টা ছিল এবং আমার আত্মবিশ্বাস ছিল বলতে গেলে। বলো বীর, বলো অন্যতম শির। আজ সেই নজরুলকে আসলে মিস করতেছি। মানে নিজেকে নিজে যদি বীর ভাবা যায় তাহলে এরকম কিছু সম্ভব আমার মনে হয়, নাকি? উদ্যম যদি থাকে আর কি, আর সেটাই পেলাম। আসলে আপনার ফ্যামিলি কেউই যায় নাই, বা কেউ তখন যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? আসলে তখন মানে তারা এতটুকু ভাবে নাই যে এখানে কিছু একটা হবো। বিশেষ করে হাতিয়ার মানুষদেরকে যখন বলতাম তখন তারা মানে কোনো মানে বলতে গেলে কোনো পাত্তাই দিত না যে আসলে কি করবে না করবে। কোনো প্রতিষ্ঠান পর্যন্ত আমাকে সাপোর্ট করে নাই যে এমনি তো চলে আসবে, তো টাকা পয়সা খরচ করে কি লাভ হবে, মানে এই প্রসঙ্গগুলো টেনে আনতো, বাট আমাকে কোনোভাবে সাপোর্ট করার চেষ্টা করতো না। সো স্যাড। কিন্তু তারা বুঝতে পারে না যে আপনার মাধ্যমে হাতিয়ার মুখ উজ্জ্বল হতে পারে। এটা তারা বুঝতে পারে না, আমি যতটুকু ধারণা করছি। কি মনে করেন? এক্ষেত্রে আমি বলবো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো সম্ভবত ব্যক্তিকেন্দ্রিক, অ্যান্ড হচ্ছে ওনারাও তো সচেতন না এর প্রসঙ্গে, তারা মানে অবহিত নয়, যার কারণে তারা আমাকে সাপোর্ট করতে পারে না, আমি এটা বলবো। কিন্তু আমি প্রতিষ্ঠানে কোনো দোষ বা অপরাধ আমি দিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা এরপরে আপনার একটা বিশাল অর্জন সেটা বলবো, সেটা সেটা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি তো এখন পড়ালেখা করেন। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি হচ্ছে এই সমস্ত প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেন। ভাই, আমি জানতে চাচ্ছি আপনি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করেছেন কিভাবে? আসলে সেখানেও কিন্তু অনেক বিরল দৃষ্টান্ত। আমি আমার তখন হচ্ছে ক্লাস 9-এ আমি এক্সাম শেষ করে মানে ব্যাক করছিলাম আমার প্রিয় জায়গা নোয়াখালীতে। ওখানে প্রায় 2 মাসের মতো কোর্স করছিলাম আবৃত্তির উপর, এবং এর আগেও কিন্তু আমার আবৃত্তির উপর হিউজ পরিমাণ কোর্স ছিল। তো আমি তখন মানে বলতে গেলে আমি যখন কাপড় কাচাইব তখনও কিন্তু আমি অনলাইনে ক্লাস করছিলাম বাংলার উপর।
মানে আমি কাপড় কাচাই ওই সময় কিন্তু আমি অনলাইনে মানে মোবাইলটা চালু ছিল, আমি ওখানে ক্লাস করতাম। তার পাশাপাশি যখন ভাত খাইতে যাই তখনও কিন্তু আমার ক্লাসটা চালু, মানে চলমান। আমি বাংলা নিয়ে ট্রাই করব, আরও জানবো, এই কোর্সের জন্য আরও অনেক কিছু করে ফেলবো। মানে ওটা আমার স্বপ্ন ছিল বলতে গেলে, ভারতীয় বিশ্ববিদ্যালয় অ্যাটেন্ড করবো, অনেকগুলা মুখে মানে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হব, এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি কিছু একটা করে দেখাতে চাই, এরকম কিছু স্বপ্ন ছিল, যার জন্য আমি খুবই কঠোর পরিশ্রম করছিলাম। হ্যাঁ, তো পরে? তো আমি সিলেক্ট হওয়ার সত্ত্বেও তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছিল। আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সবাই জানে ভালো করে। আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে, যার কারণে আমাকে ওয়েটিংয়ে রেখেছে। আর মানে দুর্ভাগ্য হলেও সত্য, আর যাইতে পারিনি। আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? আপনি একটা ভালো দল করেন বা প্রকাশ করা যায় কি সেটা? আমি রাজনীতি বলতে আমি আমি আই ডোন্ট লাইক মানে পলিটিক্স। পলিটিক্স, হ্যাঁ। কিন্তু আমি এটা বলতে চাই, যে দল আমার দেশের জন্য, আমার দেশের কল্যাণ হবে, কল্যাণমুখী কাজ করবে, আমি তাদের মানে সাথে সর্বদা আমি প্রস্তুত, তাদের সাথে কাজ করা, তাদেরকে সাপোর্ট করা। এখন আপনি কোন দলের সাথে ছিলেন তখন, যার কারণে আছেন? আসলে আপনি রাজনৈতিক একটা শিকার হয়েছেন, তখন ইসলামী ছাত্র শিবির, যাদের গুণাবলী সবাই ভালো করে জানে, এবং যাদের থেকে এই পুরো জাতি কিছু আশাবাদী, অনেক কিছু শেখার জন্য, যারা এই শিবিরের সাথে জড়িত হয়, সেই শিবিরকে আমি জানার জন্য তাদের সাথে ছিলাম বলতে গেলে। আচ্ছা, তো আমরা এই শিবির করার কারণেই কি আপনি তাহলে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রতিযোগিতা, সেখানে যেতে পারেন নাই? আমি ফুলফিল সিলেক্টেড হয়েছিলেন বাট? হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে বলবো না আমি শিবির করার কারণে যেতে পারিনি। কারণ আমার ইস্যু অনেকে জানে, আমার পলিটিক্যাল অনেকে বিএনপির সাথে জড়িত, এবং আমিও আওয়ামী লীগ বা অন্যান্য মানে যে রাজনীতি, আমি এমনি এতে রাজনীতি পছন্দ করতাম না। ওনারাদের যে প্রোগ্রাম ছিল, বিশেষ করে নোয়াখালী জেলাতে যখন ওবায়দুল কাদের আসার কথা ছিল, তখন আমাদের এই নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি থেকে একটা প্রোগ্রাম ছিল, মানে গান গাওয়া, আবৃত্তি করা। তো আমাকে ইনভাইট করছিল, বাট আমার মানে যাইনি। এমনি রাজনীতি পছন্দ করি না, রাজনীতির মঞ্চগুলো পছন্দ করি না। হয়তো বা সেখান থেকে আমাকে একটু সন্দেহভাবে মানে রিজেক্ট করে ফেলতো ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যাড লাক ছিল যেটা। রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা, এটা অনেক বিশাল একটা অর্জন, কিন্তু সেখানে আমাদের মিহান সাহেব সিলেক্ট হয়েও যেতে পারলো না। এটা একটা ব্যাড লাক বলা যায়, এবং এটা একটা সত্যি ব্যাড লাক। যদি যেতে পারতো তাহলে হয়তো আমরা আরো বিশাল কিছু হয়তো আমরা পেতাম আমাদের এই মিহান সাহেবকে। মিহান সাহেব, আমরা এরপরে যাচ্ছি। আসলে আজকে শুধু আপনার অর্জনগুলো নিয়ে কথা হবে, বাকি আপনার যত গর্জন আছে বা গর্জন দেখাতে চাচ্ছেন সেগুলো আমরা শেষ দিকে শুনবো, এবং আপনার প্ল্যানিংগুলো শুনবো, এবং এক সময় যদি আমি বেঁচে থাকি আপনার সম্পূর্ণ লাইফ স্টোরি তুলে ধরার চেষ্টা করব। তো মিহান সাহেব, আমি আপনার কাছে যাচ্ছি। আপনি এরপরে আবৃত্তি প্রতিযোগিতা, যেখানে বিতর্কে আমরাই সেরা, বিতর্কে আমরা সেরা, এমন একটা প্রতিযোগিতায় ওই প্রতিযোগিতা নিয়ে আপনার অনুভূতি বা আপনার কিভাবে কি হয়েছিল? ওখানে আসলে দেখুন, আমি একটা কথা বলি, আমি সবাইকে অবহিত করতে চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের মানে সন্তান সবাইকে প্রথমে বাংলা বিষয়ের উপর আপনারা মানে স্বাভাবিকভাবে যে জ্ঞান রাখা দরকার, ওই জ্ঞানটুকু রাখার মানে চেষ্টা করবেন। কীভাবে বাংলার শুদ্ধ উচ্চারণ, সঠিক প্রণয়ন করা, এগুলো যদি ধরে রাখার চেষ্টা করে, অবশ্যই ভালোভাবে কথা বলতে পারবে। বিভিন্ন জায়গাতে তারা দাঁড়িয়ে বিভিন্ন কথা ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তো আমার এই কোর্স থাকার কারণে আমি আবৃত্তি একাডেমি কর্তৃক আয়োজিত বিতর্কে আমরা সেরা, তো ওখানে আমি লিডার ছিলাম। তো 4 বার চ্যাম্পিয়ন ওই মানে একটাই কারণ, সেটা হচ্ছে আমার কোর্স মোটামুটি ভালো ছিল। 4 বার চ্যাম্পিয়ন? জি, 4 বার হাউ চ্যাম্পিয়ন। ইট ইজ পসিবল? কত কত ওখানে ছিল উদ্যম পরিশ্রম আসলে বলতে গেলে। এটা কি জেলা পর্যায়ে? হ্যাঁ, নোয়াখালী জেলা। জেলা পর্যায়ে 4 বারের চ্যাম্পিয়ন, তাও এই হাতিয়ার টিম লিডার। হাউ ইট ইজ পসিবল? কিভাবে সম্ভব ছিল? তখনও কিন্তু কঠোর পরিশ্রম ছিল আসলে বলতে গেলে। আর 4 বার মানে 4 বার কিভাবে? আমি তো বুঝতে পারছি না। 4 বার কিভাবে? আমাদের যে দলটা, ওটা আসলেই খুব ভালো ছিল। তো আমিও লিড দিতাম। যখন লিড দিতাম তখন আমার যেই বক্তা ছিল, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তাদের কথাগুলো খুবই স্মার্ট বলতে গেলে। তাদের যে যৌক্তিকতা রয়েছে সেগুলো মানে তারা এমনভাবে উপস্থাপন করতো, যে বিচারক থাকেন তারা দিতে বাধ্য হতো। ও আচ্ছা, তাই। তাহলে এই 4 বারের চ্যাম্পিয়ন, জি, মানে 4 বারের চ্যাম্পিয়ন এইভাবেই সম্ভব হয়েছে? মানে আমি বুঝতে পারতেছি না, এই যে 4 বারের চ্যাম্পিয়ন হয়েছেন,
বাকি যারা দলের ছিল ওরা কারা ছিল, ওরা কোথাকার ছিল? ওরা ছিল বেগমগঞ্জ ছিল, ফেনী ছিল, মানে অনেক জায়গা থেকে আসতো। হ্যাঁ, তো নাম কি মনে আছে আপনার? যারা আমার সহযোগীদের নাম অবশ্যই কেন মনে থাকবে না, ওরা তো সারা জীবনের জন্য আমার মনে থাকবে। আচ্ছা, বলেন তো ওদের নামটা শুনি আমরা। আমার বেস্ট ফ্রেন্ড ফাহমিদা চৌধুরী ছিল, নিহাল ছিল, রাকিন ছিল, ইশরাত ছিল, কয়েকজন। নামগুলো শুনছেন, ওরাও কিন্তু ওনার মতোই উদয়মান কিশোর, আগামীতে যারা বাংলাদেশকে লিড দিতে যাচ্ছে। আরও আছে ওনার অর্জন। আসলে আমি আরও বেশ কিছুদিন আগে থেকে ওনার এই অর্জনটা তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে কিশোর সমাজ যারা এখন আছে তারাও যাতে স্বপ্ন দেখতে পারে, তারাও যাতে এরকম উদ্যম নিজেদের ভিতরে রাখতে পারে। সেই প্রয়াসে কিন্তু আজকের এই কাহিনীটা শুনতে যাচ্ছি। আসলে আমাদের সমাজে অনেককেই দেখা যাবে যে অনেক বয়স অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে এই ধরনের পাওয়া বা হাতিয়ার জন্য কিছু করা খুব কম কম লোক আছে। তো সেক্ষেত্রে মিহান সাহেব একটা দৃষ্টান্ত। এই কিশোর বয়স থেকে হাতিয়াকে রিপ্রেজেন্ট করছে। এন্ড অফ দ্য ডে আমাদের কি বলবো, এই হাতিয়াকে বাইরে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছে দিচ্ছে। আমরা যাচ্ছি, আপনার আরও কিছু অর্জন আছে, যেটা হচ্ছে ডট বিডি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় কবিতা প্রতিযোগিতা, কবিতা লেখা প্রতিযোগিতা। আপনি তো কবি নাকি? দাবি করেন নিজেকে কবি হিসেবে? নিজেকে কবি হিসেবে দাবি করি না, বাট ট্রাই করি, মানে কবিতা লেখার চেষ্টা করি অবশ্যই। কবিতা লেখার চেষ্টা করেন কেন? কেন আপনি কবিতা লেখার চেষ্টা করেন কেন? কারণ আমার কবিতা লিখতে মানে অনেক ভালো লাগে, এবং আমার যে দুঃখ কষ্ট বেদনা সবকিছু আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আচ্ছা, তো মানে কবিতার মাধ্যমে কেন? আপনি গানের মাধ্যমে পারেন, আপনি সেটাও ট্রাই করি, গানও লিখি। তো কবিতাও মানে আমার কাছে একটু স্পেশাল, কারণ আমার আবৃত্তি দিয়ে কিন্তু আমার পথ চলা, তো এই জন্য তাহলে কি আমরা লেখালেখি। ক্যাপশন দিব কবি মিহানুর রহমানের যত অর্জন? সেটা তো আমি বলবো না, সেই সিদ্ধান্ত আপনারা দিবেন, আমাকে কি বলা যায় সেটা আচ্ছা, জাতি বলবে, আমি তো বলবো না। যে আমরা চেষ্টা করব, দেখি কবি যেহেতু উনি, কবিতা প্রতিযোগিতা সেখানে আপনি কি হয়েছিলেন বা কিভাবে কি হয়েছিল সেখানে? ওখানে ছিল হচ্ছে আমি গ গ্রুপে ছিলাম। গ গ্রুপ হচ্ছে 16 বছর থেকে 80 বছর। তো এই ওটা কি 16 জাতীয় পর্যায়ে ছিল? হ্যাঁ, জাতীয় পর্যায়ে ডট বিডি কর্তৃক আয়োজিত। তো 16 বছর থেকে 80 বছর পর্যন্ত ওখানে যত কবি আছেন তারা লেখালেখি করে। তো আমি প্রথমে মানে ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আসলে কিছু হব না, বাট ট্রাই তো করতে পারি, আমার চেষ্টা তো চালাতে পারি। তো চেষ্টা করলাম, চেষ্টাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় সারা বাংলাদেশের 4র্থ স্থান অর্জন করি। ওয়াও, হাউ ইট ইজ পসিবল! চতুর্থ, মানে এটা দর্শক আপনারা বুঝতে পারতেছেন প্রতিযোগী কয়জন ছিল তাহলে ওখানে? ওখানে প্রতিযোগী ছিল প্রায় 35,000। 35,000! ও মাই গড! 35,000 মানুষকে পিছনে ফেলে 4 নাম্বার আমাদের মিহান। গর্ব করে বলা যায় কিন্তু আমাদের মিহান। এই মিহান আসলে দেশের জন্য ভবিষ্যৎ ভালো কিছু করবে। আচ্ছা, এই যে এতগুলো প্রতিযোগিতা, আমি আরো একটা যাচ্ছি, সেটা হচ্ছে পরে আসতেছি। এই যে এতগুলো প্রতিযোগিতা, কোথায় আপনি আপনাদের ফ্যামিলি বা হাতিয়ার মানুষের সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন? কোন প্রতিযোগিতাটাই? এই এখন যে প্রতিযোগিতার কথা বললাম ডট বিডি, এবং হচ্ছে সেরাদের সেরা, আর এর আগে যেটা ছিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে কোর্স, হ্যাঁ। এবং কোর্স ফি সম্পূর্ণ আমার ফ্যামিলির সাপোর্ট ছিল ওখানে। ওয়াও! আপনার বাবা কি করেন? আমার বাবা এখন আপাতত কিছু করে না, একজন সমাজসেবী হিসেবে কাজ করেন উনি, আর এমনি আছেন মানে এলাকা ভিত্তিক, অর্থাৎ কোনো কর্ম নাই ওনার। তো আর্নিং বা ফ্যামিলি চলে? আমাদের ফ্যামিলি এখন, আমাদের ভাইয়েরা এখন, মানে আমার ভাইয়েরা এখন প্রতিষ্ঠিত আছেন কয়জন মোটামুটি। প্রতিষ্ঠিত? 4জনই প্রতিষ্ঠিত আছেন, আর এখন আমার অত প্রয়োজন হয় না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও কিছু পাই টাকা পয়সা, তো যার জন্য মোটামুটি আমি নিজেকে চালাতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে ওই 4টা প্রতিযোগিতা মোটামুটি ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পেয়েছেন, এবং জি। ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ার পর আপনি যেটা আসলে দেখালেন, সেটাতে ফ্যামিলি কি বলছে ওখান থেকে, সফলতার পরে? হ্যাঁ, ওখান থেকে সফলতা যখন পাই তখনই কিন্তু ফ্যামিলি আমার মানে ফুল সাপোর্ট করে। আমি মানে আমার যতগুলো উপাধি আছে, যতগুলো খ্যাতি আছে, তখনই আমাকে বাসায় মানে ডাকা শুরু করে। ওয়াও! এইরকম মজা, কারণ হচ্ছে ফ্যামিলি থেকে যদি কিছু সাপোর্ট পাওয়া যায় তাহলে এগিয়ে যেতে সহজ হয় নাকি? জি, অবশ্যই যেটা সেটা। আমাদের এই চরাঞ্চলে বা আমাদের এই সমস্ত এলাকায় ফ্যামিলি সেটা বুঝে না হয়তো অনেকে। বুঝেন, যাক, রাইট। অবশেষে আপনার ফ্যামিলি বুঝলো এবং বোঝার পরে সাপোর্টটা করতেছে মোটামুটি, হ্যাঁ? ইয়েস। এবং সফলতা যতগুলো সবগুলো ক্রেডিট এনে কাকে দেন? মায়ের হাতে? সেটা চেষ্টা করি মানে আব্বুকে দেওয়ার জন্য। তার পাশাপাশি আমার লাইফে যিনি সবচাইতে বড় অবদান রাখেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমন ভাইকে।
আচ্ছা, ভাইয়াকে। যাই হোক ভাইয়া, আপনার প্রতি ভালোবাসা রইল। আপনি নাকি বিশেষ অনুপ্রেরণা দেন। নাম কি যেন বলছেন? ইমন। ইমন ভাই, আপনি একটা সফল ব্যক্তির পেছনের কারিগর। আপনাকে হাজার সালাম আমার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে হাজার সালাম। এই ধরনের ব্যক্তিগুলো গড়ে ওঠার পেছনে যারা কাজ করে তারা আসলে সবসময় পেছনে রয়ে যায়। আসবো সেই সমস্ত কথা নিয়ে আরো। একেবারে আমরা শেষ সময় আছি, সেটা হচ্ছে আপনার বাংলা বিদ্যে সেরা। এই আমার সাথে মনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ হয়েছিল নাকি? হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করে গেলাম। সেরা বাংলাবিদ প্রতিযোগিতা চ্যানেল আই, বাংলাদেশের চ্যানেল আই টেলিভিশনে বাংলাবিদ প্রতিযোগিতা, সেখানে আপনার ভিডিও দেখেছি আমরা, অনেকগুলো ছিল। কতজন হবে এখানে প্রতিযোগী? ওখানে ছিল 65,000 প্রতিযোগী, 65,000, পুরো চট্টগ্রাম বিভাগ। 65,000। সেখানে আসলে কি ছিল? বাংলাবিদ, বাংলা উচ্চারণ নাকি? ওখানে ছিল মানে বাংলা ব্যাকরণ সম্পর্কিত প্রশ্ন এবং হচ্ছে উপস্থাপন, কথন, এগুলোই। আর সেটা কত হয়েছেন আপনি? সেরা 24। সেটা 24 হয়েছেন। ওয়াও, 65,000 থেকে 24। অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি আর মানে অনেক আলহামদুলিল্লাহ, বাট একটু দুঃখ পাইছি সেরা 20-এ আসতে পারিনি যদিও। মানে পুরস্কারটা কি সেরা 20-এর মধ্যে দিয়েছে নাকি? হ্যাঁ, সেরা 20-এর মধ্যে, এবং আমাদের জন্য স্পেশালি পুরস্কার ছিল। এর পাশাপাশি যাদের উপস্থাপন ভালো ছিল তাদেরকে আরো কাছে নিয়েছে আর কি। তো আমার উপস্থাপনের কারণে মোটামুটি ভালো কিছু করতে পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ, এটা বিশাল অর্জন আমাদের হাতিয়ার জন্য। আরো কিছু অর্জন কি আছে যেটা এখন আমরা জিজ্ঞেস করতে আমার পারি? লাইফে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ এবং যেটা আমি বলবো অনেক বড় অর্জন আমার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত, সেটা হচ্ছে শশাস সমন্বিত সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সেরা দেশেরা 23। সেই 23 আমার কাছে একটু মানে কঠিন ছিল বলতে গেলে। কঠিন ছিল? কারণ আমি যখন এক্সপ্লেইন করেন বিষয়টা একটু শুনি। আমি তখন ক্লাস 9-এ ছিলাম, আর আমি ছিলাম খ গ্রুপে, মানে ক্লাস 9 থেকে হচ্ছে মাস্টার্স পর্যন্ত হচ্ছে ওই গ্রুপটাতে। তো ওখানে হচ্ছে আমরা তো জানি শিবির বলতে তো মেধাবী, বা আমি কিন্তু শিবির সম্পর্কে তো জানি না, তবে জানার চেষ্টা করি। তো শিবিরের স্টুডেন্টগুলোর সাথে অনেক মেধাবী হয়, তো ওদের সাথে প্রতিযোগী হিসেবে ছিলাম, তো বুঝে নিত মানে কেমন প্রতিযোগী। তো আলহামদুলিল্লাহ নোয়াখালীতে মানে প্রথম স্থান অর্জন করি আবৃত্তি প্রতিযোগিতায়। এরপরে হচ্ছে আঞ্চলিক পর্যায়ে কুমিল্লাতে, আর মানে অর্থাৎ অনেক চেষ্টা করি, এরপরও তৃতীয় স্থানে বুঝতে পারিনি, চতুর্থ স্থান অর্জন করেছি। তা হচ্ছে বাইবাতে হেরে গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, চতুর্থ স্থান হলো বিশাল অর্জন। এছাড়াও কি আর কোনো কিছু আছে অর্জন? হ্যাঁ, এছাড়া তো অনেকগুলো অর্জন আছে, যেটা মানে আরো একটু ক্ষুদ্র ক্ষুদ্র। তো এছাড়াও উপজেলা পর্যায়ে ছিল আমার প্রায় 26টা পুরস্কার হাতি উপজেলাতে। আর নোয়াখালী যেটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, সেটা হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ 2023, 2022, 2024, এগুলোতে আমি জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত। টোটালি আপনার কতগুলো পুরস্কার আপনি এখন পর্যন্ত পেয়েছেন বলে আপনি ধারণা? আমার এখন সার্টিফিকেট হচ্ছে মোট 35টা, আর পুরস্কার মানে অগণিত, অর্থাৎ 200-300 প্লাস, যেগুলো মানে বড় মানের পুরস্কার। আর এছাড়াও মানে এটার মধ্যে সীমাবদ্ধ, আরো কিছু আছে যেগুলো আমি হিসাব করতে পারি না। ভাই, আমার হিংসা হচ্ছে আপনার প্রতি। আপনার এই বয়সে আসলে আমরা কি করছি, খুব হিংসা হচ্ছে আজকে। যদি সেই বয়স আর যাওয়া সম্ভব না, কিন্তু আজকে হিংসা হচ্ছে এই মিহান সাহেবের প্রতি, এবং এই হিংসার দরকার ছিল যখন আমরা কিশোর বয়সে ছিলাম। কিন্তু এই হিংসা করার লোকগুলো পাচ্ছিলাম না, যাদের সাথে প্রতিযোগিতা করে আমরা আগাইতে পারবো। কিন্তু দর্শক, আপনারা যারা কিশোর আছেন তারা আজকে দেখলেন, এবং প্রত্যেকটা বাবা মা যারা দেখেন, আপনার সন্তানকে ভিডিওটা শেয়ার করে দেন। একটা বিশাল অনুপ্রেরণা এখানে। আপনার কিশোর বয়সের ছেলেকে আজকের এই টকশোটা শোনান, এটা ওর জন্য অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা যদি আমরা সেই কিশোর বয়সে পেতাম, আমরা অন্তত আর কিছু করতে পারি না পারি, চেষ্টাটা করতাম ওনার সাথে। আজকে আসলে আমি মনে হয় যে আমার এখানে বসা, এই সময়টা ব্যয় করা, সব মিলে আমার একটা বিশাল সফলতা। আমি যে একজন সফল মানুষ, এখন পর্যন্ত সফল বলা যায়। এই লাইফে, এইটুকু লাইফে এতগুলো অর্জন, 200-র বেশি পুরস্কার, কখনো স্বপ্নে ভাবেন? হাতিয়ার যারা আছেন স্বপ্নে ভাবেন? কিছু কয়েকজন হয়তো ভাবেন, কিন্তু এই যে বাকিদেরকে ভাবানোর জন্য আজকের এই গল্পটা অবশ্যই আপনাকে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই, ছোট ভাই, মানে যারাই পড়াশোনা করে, যারা এই বয়সে রয়েছে, তাদেরকে শেয়ার করতে পারেন এবং তাদেরকে ফুল স্টোরিটা শুনতে বলতে পারেন। অর্জনগুলো বললাম, এই অর্জনের পেছনে কিন্তু অনেক গল্প, অনেক উদ্যম, অনেক ইচ্ছা শক্তি লাগে, যেটা ওনার কাছে রয়েছে, এবং সেটা বুঝতে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে পেলেন। মিয়ান সাহেব,
আপনি বর্তমানে এই কিসে কাজ করছেন? আমি বর্তমানে হচ্ছে ইউনিসেফ প্রেজেন্টার হিসেবে কাজ করছি, এবং এর সাথে সাথে মানে যে ইয়ং লিডারশিপ সেটার জন্য ট্রাই করছি অলরেডি। তো থেরাপিতে ভর্তি হতে চাই, মানে অর্থাৎ দেশের বাইরে কাজ করার খুবই ইচ্ছে, বিশেষ করে ইউএনএ কাজ করার খুবই ইচ্ছে আমার। দেশের বাইরে চলে যাবেন? হ্যাঁ, ইউনেস্কো ইউএনএ এগুলোতে কাজ করার খুবই ইচ্ছে আমার। ওয়াও, ইউনেস্কো ইউএনও গুলোতে কাজ করবে, তাও দেশের বাইরে গিয়ে। ভাই হাতিয়ার জন্য কি করবেন আপনি? হাতিয়ার জন্য আমার সবসময় ভালোবাসা থাকবে, তবে হাতিয়ার যে লোকজন আছে ওদের উদ্দেশ্যে আমার কিন্তু অনেক কিছু বলার আছে। কারণ হচ্ছে হাতিয়ার মানুষ, একেবারে মন খুলে 2 মিনিট বলেন হাতিয়ার লোকদের। হাতিয়ার মানুষ বলতে গেলে একটু হিংসুক টাইপের বলতে গেলে। আমার হিংসা হচ্ছিল কিছুক্ষণ আগে। হ্যাঁ, অবশ্যই। মানে আর মানে কারো ভালো কারো দেখতে, মানে কারো যদি ভালো হয় সেটা দেখতে চায় না, দাবাই রাখতে চায়। এবং মানে ছোট থেকে যে বড় হওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো তারা ভেঙে দেয়। হাতিয়ার থেকে কিন্তু আমি বিশ্বাস করি অনেক প্রতিভাবান লোক আছে, যেটা হাতিয়ার মানুষ দ্বারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আপনাদের কাছে সাপোর্ট চাইবে আপনারা একটু সাপোর্ট করবেন। এই সাপোর্টের মাধ্যমে হয়তো যে সাপোর্টস মানে চাইবে ও হয়তো ভালো একটা মানে পজিশনে পৌঁছে গেলে আমাদের এই হাতিয়ার আরও অনেক ভালোভাবে তুলে ধরা যাবে। যেমন আমি একটা কথা বলি, ফার্স্ট টাইম যখন আমি ইসলামিক ফাউন্ডেশনে চট্টগ্রাম বিভাগে মানে প্রথম হই, আমাকে জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়। আমি তখন বললাম হাতিয়ায়। তখন কিন্তু হাতিয়াকে চিনে নেই, বলছিল এটা আবার কোন দেশে হাতিয়ায়। তখন বললাম যে নোয়াখালী জেলার হাতিয়ায়। এরপরে চিনে নাই, যখন বললাম নিজুম দ্বীপের দেশ হাতিয়া, তখন চিনেতে যে নিজুম দ্বীপের দেশ হাতিয়া। হ্যাঁ, তার মানে ব্যক্তি দিয়ে হাতিয়া কেউ চিনে না, এখনো পর্যন্ত কেউ চিনে নাই। একটা উদ্যান দিয়ে চিনে। হ্যাঁ, উদ্যান দিয়েছেন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আমরা ব্যক্তি দিয়েও হাতিয়াকে চেনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, আপনার এমনি ফিউচার প্ল্যান, ইউএনআর ইউনেস্কো এগুলোতে তো কাজ করবেন, এছাড়াও হাতিয়াকে নিয়ে স্পেশালি কোনো ফিউচার প্ল্যান? আসলে হাতিয়া নিয়ে অনেক আমার অনেক চেষ্টা, অনেক কিছু করার, বাট সেই লোক পাচ্ছি না আমি। আজকে হাতিয়ার মানুষের ভালোভাবে কথা বলতে পারে না, মানে যে শুদ্ধ বাংলার কথা বলি একটা প্রতিষ্ঠানও মানে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যখন আমি বাংলা বিতে ট্রাই করব হাতিয়ার লোক দ্বারা, যখন আমি একটু কি বলে মানে কোর্স নেওয়ার, একটা ট্রাই করার বা রিভিশন দেওয়ার, সেই লোক আমি পাচ্ছিলাম না, একটা প্রতিষ্ঠানও পাচ্ছিলাম না। হাতিয়াতে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কারো থেকে আমি বাংলার ভালো কিছু আমি পাইনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো একটা অনুরোধ থাকবে যে বাংলার চর্চা যত আমরা ভালো করতে পারবো, আমরা তত আরো আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কথাই বলেছেন। আচ্ছা, আপনার এমনিতেই আপনার নিজস্ব ভবিষ্যৎ প্ল্যান কি? আপনি এখন তো মাত্র এসএসসি শেষ করলেন, এসএসসি ফিউচার প্ল্যান কি? যদি আপনাদের দোয়ায় থেরাপি কমপ্লিট করে ইউকে চলে যেতে পারি, তাহলে সেখান থেকেই নতুন স্বপ্ন দেখব, বিশেষ করে বাংলাদেশকে আরও মানে বিশ্ব দরবারে কীভাবে তুলে ধরা যায়, সেই কঠোর পরিশ্রম চালিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ কি শুধু হাতিয়া না, আপনি দেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন, এবং এমন একটি রত্ন আমাদের হাতিয়ে পড়ে রয়েছেন, আমরা ওনাকে যথার্থ পরিচর্যা করতে পারি নাই হয়তো, কিন্তু আমার মনে হয় যে আজকের এই তুলে ধরার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবেন, এই মিহান সাহেবের স্বপ্নগুলো পূরণ করার পিছনে পারলে একটুখানি অবদান রাখবেন। আমার অনুরোধ এটা, আমার একান্ত অনুরোধ। যদি ওনার কি চাওয়া আছে জানি না, তবে ওনাদেরকে দিয়েই হবে। বুঝতে পারতেছেন, আমি আজকে স্পেশালি এই যে ওনার সাথে যে যে টপিকটা, যে টক শো বলেন বা যে গল্প কাহিনীর বিষয় বলেন, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ওনার অর্জনটা নিয়ে। এই অর্জনটা তুলে ধরতে চাই, আপনাদের কেউ যাতে অনুপ্রাণিত হন, সেই জন্যই। মিয়ান সাহেব, আর কিছু বলার আছে? আমাদের বিশেষ করে হাতির মানুষের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তবে একটা চাওয়া, সেটা হচ্ছে আমার জন্য মানে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহর কাছে, যেন সফল হই বিভিন্ন কাজে, বিভিন্ন কার্যক্রমে। হাতিকে আরও কীভাবে যেন উন্নয়ন করতে পারি, সেই দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শেষ করছি। মিয়ান সাহেব, অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মনের অনেক কথা রয়ে গেছে, আরও জানবো, আরও সময় হলে ইনশাআল্লাহ। তবে আজকে সময়টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মিহান সাহেব থেকে অনুপ্রেরণা নিয়ে হাতিয়াতে আরও কয়েকজন মিহান সাহেব যাতে গড়াতে পারেন, সেই প্রয়াসে আজকে শেষ করছি। আমি দ্বীপের হৃদয়, আমি মোহাম্মদ হৃদয়উদ্দিন, দ্বীপের হৃদয় 24। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।